স্বাগত জানাই আমাদের বেড়ানোর চ্যানেল এক্সপ্লোর উইথ এনডি। আমাদের বাড়ির আশেপাশে এমন অনেক স্থান আছে যেগুলির মাহাত্ম্য আমরা উপলব্ধি করতে পারি না। সেগুলিকেই খুঁজে বের করা এবং তাদের মাহাত্ম্য বর্ণনা করাই এই চ্যানেলের উদ্দেশ্য। আমরা বেড়াতে এসেছি একচক্রাধাম নিতাই বাড়ি। আজ পর্ব 3। প্রথম পর্ব থেকে যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন আমরা নিতাই বাড়ি গিয়েছিলাম এবং সেখানে রাত্রিবাস করেছিলাম। আমরা এবার চলে এলাম মদনেশ্বর শিব মন্দির। এখানে গাড়িটা আমাদের পার্ক করা হয়েছে, ফাঁকা জায়গা একটি আছে আমাদের এখানে একটি অনুষ্ঠান ভবনের সামনে। আমরা এগিয়ে যাচ্ছি পায়ে হেঁটে মদনেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে। একটি বহু প্রাচীন শিবালয়। কথিত আছে অজ্ঞাতবাসে থাকাকালীন পঞ্চপাণ্ডবের মাতা কুন্তী এই শিবের উপাসনা করতেন। এর অবস্থান বীরভূম জেলায় কোটাসুরে। আমরা অবশেষে পৌঁছালাম। এই সেই প্রবেশপথ, প্রবেশ তোরণ, কোটাসুরে অবস্থিত শ্রী শ্রী মদনেশ্বর শিব মন্দির। কথিত আছে এখানেই ভীমসেন বগ রাক্ষসকে বধ করেছিলেন। দেখি আমরা আরও কিছু তথ্য জানতে পারি কিনা। প্রবেশ পথে এখানে রথ মন্দির, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। বেশ উচ্চ স্থানে অবস্থিত মন্দিরটি। এটা একটি মন্দির কমপ্লেক্স। এর চারপাশে বেশ কিছু ছোট ছোট শিব মন্দির এবং সামনে চাতাল। আশা করি এখানে কীর্তন গান বা কোন ধর্ম আলোচনা হয়। সারা মন্দির ঘিরে শিব মন্দির, মা মঙ্গলচণ্ডীর স্থান। নন্দী, দেওয়াল জুড়ে বিভিন্ন রকম চিত্র, মহাভারতের বগ রাক্ষস বধের, ভীম দ্বারা বগ রাক্ষস বধের চিত্র। কথিত আছে এটি কুন্তী দেবীর সেবিত বিগ্রহ। কুন্তী দেবী এই শিবকে আরাধনা করতেন। সামনে হোমকুণ্ড। (1398) সালে তৃতীয়বার এটাকে সংস্কার করা হয়েছে এবং 1427 সালে চতুর্থবার সংস্কার করা হয়েছে। এই সেই মদনেশ্বর শিব মন্দির, মদনেশ্বর শিব। এটা কুন্তী, পঞ্চপাণ্ডবের মা কুন্তী দেবীর দ্বারা সেবিত বিগ্রহ। মন্দিরে এখানে মহোৎসবের ব্যবস্থা নিশ্চয়ই আছে, কারণ এই বড় বড় আমরা খাবার রাখার জায়গা দেখতে পাচ্ছি। মন্দিরের বিভিন্ন দিকে প্রবেশপথ, ছোট বড় মন্দিরের চারিদিকে রাস্তা। উচ্চ টিলার উপর মন্দিরটি, অত্যন্ত সুন্দর। কোটাসুরে অবস্থিত। বীরচন্দ্রপুর বা তারাপীঠে যারা যান তারা অবশ্যই এই মন্দির দর্শন করুন। মনোমুগ্ধকর স্নিগ্ধ মন্দিরটি নিশ্চয়ই আপনাদের মনকে পবিত্র করে তুলবে। মন্দিরটি চারপাশ একদম গ্রাম্য পরিবেশ এবং মন্দিরটি একটি টিলার উপর অবস্থিত। তবে দুটি বিশেষ জিনিস এই মন্দিরকে বিখ্যাত করেছে। একটি হলো কুন্তী দেবীর ব্যবহৃত প্রদীপ এবং দ্বিতীয়টি বগ রাক্ষসের হাঁটু, যে বগ রাক্ষসকে ভীম বধ করেছিলেন। এই বিষয়টি স্থানীয় এক দিদি আমাদের পরিষ্কার করলেন।
সেই প্রদীপ যে প্রদীপটা পড়ে গিয়েছে, আর এটা বকাসুরের হাত। আচ্ছা, প্রদীপ কোন প্রদীপটার কথা বলেছে? কুন্তী দেবী যে পড়ে গিয়েছিল এই হাতে। ও আচ্ছা, কুন্তি প্রদীপ, এই যে প্রদীপ। ও যেটা কাককে যেটা নিয়ে গেছিল সেটা ওটা নয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে প্রদীপ দেখাতেন। বাহ বাহ, কি প্রদীপ গো! এটা বকাসুরের হাঁটু। আগে লেখা থাকতো, মুছে গিয়েছে। ও কার হাঁটু? বকাসুরে। ও হাঁটু ভেঙে দিয়ে, আচ্ছা। বাবা মদনেশ্বরকে দর্শন করে আমরা রওনা দিলাম বীরভূমের সবচেয়ে উঁচু শিবালয়ের উদ্দেশ্যে, কলেশ্বর শিব মন্দির। কোটাসুরে মদনেশ্বর শিব মন্দির দেখার পর সেখান থেকে পূর্বমুখে অর্থাৎ বহরমপুরের দিকে 10 কিলোমিটার মতো গিয়ে এখানে কলেশ্বর মোড় থেকে ডান দিকে এই শিব মন্দির। কথিত আছে এটি বীরভূমের সর্বোচ্চ শিব মন্দির। শুরুতেই গেটের ধারে বজরংবলীর মন্দির, তিনি পাহারা দিচ্ছেন এই কলেশ্বর শিব মন্দিরকে। এরপরেই আমরা সোজা চলে যাচ্ছি এই মন্দিরে। গ্রাম্য পরিবেশে অত্যন্ত প্রাচীন মন্দির এটি। ঢুকেই ছোট্ট পার্বতী মা মন্দির, তারপর এই প্রাঙ্গণে বেশ কিছু ছোট ছোট মন্দির আছে, ঠিক মদনেশ্বর শিব মন্দিরের মতো। পাথরের বহু প্রাচীন কিছু মূর্তি এবং শিবলিঙ্গ এখানে বর্তমান। মন্দির কমপ্লেক্সটি বেশ বড়। এখানে বহু প্রাচীন মন্দির আছে, কিন্তু মন্দিরগুলি সংস্কার করা হচ্ছে, অতি জীর্ণ দশা। এই মন্দিরগুলি নতুনভাবে করা হচ্ছে। মন্দিরের সামনে ঠিক একই রকমভাবে চাতাল, কীর্তনের আসর বসে, হোমকুণ্ড, এখানে যাত্রী নিবাসও আছে। শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ। প্রাচীন মন্দিরটিকে নতুন করে রেনোভেট করা হচ্ছে। মন্দিরটি বীরভূম জেলার সর্বোচ্চ মন্দির, অনেক উঁচু। একটি মন্দিরের প্রবেশপথ। 1346 সালে মন্দিরটি নতুনভাবে রেনোভেট করা হয়েছে। ও বাবাকে বলুন, হ্যাঁ, যেমনের বাসনা বাবাকে বলবে। এটা বাবা পাতাল থেকে উঠে দেবে যায়। দেওয়ালের গায়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি। মন্দির সংলগ্ন আশ্রমের এক আশ্রমিকের কাছ থেকে মন্দিরের উৎপত্তির ইতিহাস জানা গেল। কলেশ ঘোষ, উনি মন্দিরের প্রতিষ্ঠাতা। ও এসে দেখে এখানে কি আছে, একটা কোদাল নিয়ে এসে বাবার ওইখানে তুলে দেখে, জানলে ওই বাবার গাড়ি চল যায়। এই বাবার সঙ্গে আমি কলেজ আসছি, তখন থেকেই বাবা করছে। যে বেকার রাজা রামজীবন ছিলেন, উনি একটা মন্দির তৈরি করে দিয়েছেন। সেই মন্দির ভাঙা পরে গাড়ি দাঁড়াতে দাদু বাবা এই মন্দির তৈরি। এর আগে একটা মন্দির ছিল, যেটা রাজা রামজীবন রায় প্রথম করেছিলেন।
মানে খুঁজে পেয়েছিলেন ওই কলেজনাথ, উনি খুঁজে, হ্যাঁ কলেজ, তারই নাম অনুসারে কি এই কলেশ্বর? হ্যাঁ কলেজ ঘোষ বলে ওর নাম কলেজ। মানে কলেজের নাম স্বরূপ কলেজ না, আর কলেজের নাম আগে থেকেই ছিল। আচ্ছা, আর ইনি এই সাধু বাবা ইনি কোথায় ছিলেন? ইনি মানে তপস্যার পরে ওনাকে মানে গুরুদেব আদেশ দিয়েছিলেন যে গোটা ভারতবর্ষ পদব্রজে যে ভ্রমণ করতে, দিয়ে উনি প্রথমে এসেছিলেন দক্ষিণ খণ্ডে। আচ্ছা, সারা লাগে দক্ষিণ খণ্ডে, ওনার প্রথম আশ্রম হচ্ছে দক্ষিণ খণ্ডে। ওখান থেকে ওনাকে নিয়ে আসা হয়েছিল এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য। এই মন্দিরটা আগে অযোধ্যা বাস করে ভেঙে গেছিল। আচ্ছা, হ্যাঁ, সেই মন্দির সংস্কার করতে পারছিল না, উনি করে দিয়ে ওনাকে নিয়ে এসে এই মন্দির আবার পুনর্নির্মাণ করে সংস্কার। আচ্ছা, এই যে এই পাশে পাশে যে মন্দির, এরও তো বহু প্রাচীন। এইটা সব থেকে পুরনো। হ্যাঁ 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 হ্যাঁ, এটা প্রায় 200-300 বছর আগে, মানে আগেকার মন্দিরের এইটা। আগে যে মন্দির ছিল, মন্দিরের উচ্চতা 120 ফুট। এই মন্দিরটা এখানে কিছু ছিল আগে? হ্যাঁ, এই মন্দিরটা এখানে কিছু ছিল আগে? এই যে ভৈরবনাথ আছে তো, ভৈরবনাথ ভৈরবনাথ আছে। আচ্ছা, 120 ফুট। এটা কি ডাবুকের চেয়েও উঁচু নাকি? না, ডাবুকে পশ্চিমবাংলার মধ্যে উঁচু। আমি এটা বলেছিলাম না, পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে উঁচু সেই মন্দির এটি। তখনকার দিনের কথা, এখন নতুন নতুন মন্দির হ্যাঁ হচ্ছে সেটা। তখনকার দিনে যখন মন্দিরটা হয় তো পশ্চিম। যাই হোক, সর্বোচ্চ শিবালয় দর্শন করে আমরা চললাম মাতৃদর্শন। আমরা চলে এসেছি ফুল্লরাতলায়। রাস্তায় আসা যাওয়ার আমরা দেখলাম যে কলেশ্বর শিব মন্দিরের রাস্তায় যখন আমরা বাঁকলাম, সেখান দিয়ে একটা রাস্তা বোলপুরের দিকে পৌঁছেছে। সেই রাস্তা দিয়ে আমরা গুনুটিয়া হয়ে লাভপুর হয়ে আমরা বোলপুর পৌঁছাবো। সেই লাভপুর এর উপর দিয়ে যাওয়ার সময় যাওয়ার জন্য এই পদ্ম ফুলটি কিনলাম, প্রবেশ করছি। ফুল্লরাতলার ঢুকতেই, এই ক্যাম্পাসের মধ্যে ঢুকতেই অদ্ভুত একটা ঠান্ডা, বাইরে যে গুমোট আবহাওয়াটা নিমেষের মধ্যে ঠান্ডা হয়ে গেল। সেটা মায়ের গুণেও তো বটেই। এই যে বড় বড় তেঁতুল গাছগুলি আছে, এই তেঁতুল গাছগুলি অনেক বহু পুরনো তেঁতুল গাছ। দিনের বেলাতেও ঝিঁঝি পোকার ডাক আমরা শুনতে পাচ্ছি এবং জায়গাটি অত্যন্ত শীতল হয়ে গেছে। খুব মনোরম পরিবেশে আমরা মন্দির, এটা সামনে মন্দির, এটা মন্দিরে আমরা প্রবেশ করলাম। এই ফুল্লরা মার মন্দির। একান্ন শক্তিপীঠের অন্যতম এই সতীপীঠে সতীমায়ের অধরষ্ট অর্থাৎ নিচের ঠোঁট পতিত হয়েছিল। মাতৃদর্শনের পর যথারীতি তার সামনে আমাদের যে পুষ্করিণী, সে পুষ্করিণীর পবিত্র জলে সিক্ত হব। ঋষিকেশ ঘাট খুব পবিত্র পুষ্করিণী এটি। এই ঘাটটি আগে, কিছুদিন আগে পর্যন্ত এটা বাঁধানো ছিল না, এখন এটা বাঁধানো হয়েছে। খুব সুন্দর, চারপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর। পাশে একটা মন্দিরে গান বাজছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পুকুরটি। এখান থেকে সোজা মায়ের মন্দির এবং মাকে দর্শন করা যায়। আমরা পুকুরের জল
ফুল্লরা থেকে বেরিয়ে কীর্ণাহারের দিকে আমরা জুবুটিয়া জপেশ্বর শিব মন্দির যাওয়া পথে আমরা দেখতে পেলাম মুন্ডমালিনী আশ্রম। রাস্তার ধারেই একটা আশ্রমের মতো দেখে আমাদের খুব ভালো লেগে গেল। আমরা এখানে প্রবেশ করছি। ভেতরের দৃশ্যটা একটা আশ্রমের মতো। এখানে এটার নাম হচ্ছে মুন্ডমালিনী তলা। রাস্তার ডান দিকে যদি আমরা লাভপুর থেকে কীর্ণাহারের দিকে যাই তাহলে রাস্তার ডান দিকে, রাস্তার উপরেই এটি একটি আশ্রম। চণ্ডী মায়ের মন্দির এবং একটি আশ্রম। এই আশ্রমে আমরা প্রবেশ করলাম। দুই পক্ষের শুরুতেই খুচরো শেষ, খুচরো একবারই শেষ। আমরা প্রথম কক্ষেই দেখতে পেলাম মুন্ডমালিনী দেবীর বিগ্রহ। খুব সুন্দর কৃষ্ণবর্ণ বিগ্রহ। সঙ্গে বাবা ধ্যানেশ্বর, শিব, ভৈরব ছাড়া মাতৃদর্শন হয় না। এখানে আমরা ভৈরব দর্শন হলো। সঙ্গে আমরা দেখতে পেলাম মা দুর্গার এখানে বিগ্রহ। সুন্দর বিগ্রহ মা দুর্গার। এই মুন্ডমালিনী আশ্রমের প্রতিষ্ঠাতা সদানন্দ গিরি, তার এখানে সমাধি ক্ষেত্র। এখানে কবিতার পদকে তার গুণগান করা হয়েছে। সাধুজন সদাকাল পরিহিত তরে, নিজের জীবন ধন সব দিতে পারে, চঞ্চল জানিবে তব ধন ও জীবন, প্রয়োজনে ভালো কার্যে করিবে অর্পণ। বহু পুণ্য হয় সাধু চক্ষে দর্শনে, তীর্থতুল্য যেন তুমি সব সাধুজনে। তীর্থযাত্রা ফলে বহুকাল পরে, সাধুর দর্শন কিন্তু সদ্য ফল ধরে। আমরা সাধুর দর্শন করলাম এবং পরবর্তী পাশে একটি বেদি দেখতে পেলাম মঙ্গলচণ্ডী মুন্ডমালিনী আশ্রমে, এবং সামনে নাটমঞ্চ। মা কালী এবং মহাদেবকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম পরবর্তী তীর্থ জুবুটিয়া শিব মন্দির বা জপেশ্বর শিব মন্দির। বাহির পথে ডান দিকে বিরাট স্থানীয় অধিবাসীদের কাছ থেকে জানা গেল মুন্ডমালিনী তলা প্রকৃতপক্ষে একটি তন্ত্র সাধনা ক্ষেত্র। বহু সাধু এবং মনীষী এখানে তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছেন। যাই হোক, তন্ত্র সাধনা ক্ষেত্র ও পঞ্চমুণ্ডির আসনকে বিদায় জানিয়ে আমরা চললাম জপেশ্বর শিবালয়ে। আমরা চলে এসেছি জপেশ্বর শিব মন্দিরে। এটি কীর্ণাহার থেকে 2 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত একটি গ্রামে। ঢুকতেই আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। সামনে
এই জিলিপি গাছ, যেটার সুন্দর সুন্দর ফল আমাদের মুগ্ধ করলো। এটি একটি বিখ্যাত শিবের মন্দির। ঢুকে এই নাটমঞ্চ, খুব বড় নাটমঞ্চ। জপেশ্বর শিব স্বয়ম্ভু এবং তিনি বিরাজ করছেন জুবুটিয়া গ্রামে। জপেশ্বর শিবালয় সংলগ্ন পুষ্করিণী, যার সৌন্দর্য অনবদ্য, প্রাকৃতিক পরিবেশ ও অনেক পুরনো বৃক্ষরাজিতে পরিবেষ্টিত। জপেশ্বর মহাদেব দর্শনের মধ্য দিয়েই শেষ হলো এবার আমাদের ভ্রমণ। এই ভ্রমণে আমরা দর্শন করেছি মদনেশ্বর, কলেশ্বর ও জপেশ্বর মহাদেবকে। আমরা দর্শন করেছি সতী মা ফুল্লরাকে এবং পবিত্র হয়েছি তন্ত্র সাধনা ক্ষেত্র মুন্ডমালিনী তলাতে। এবং এ সব কিছুই সম্ভব হয়েছে মহাপ্রভু নিত্যানন্দের কৃপায়, যার জন্মস্থান নিতাইবাড়ি একচক্রাধামে আমরা গিয়েছিলাম তাকে দর্শন করতে। আচার্য শ্রীল প্রভুপাদ ও মহাপ্রভুর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন এক্সপ্লোর উইথ এনডি। জয় নিতাই।